কচি দেখছো, তারা সবাই মানে কি শীতের রোদ গায়ে মেখেই আজকে আমাদের গন্তব্য নদিয়ায়। নদিয়ার পেথুয়া ডহরিতে আজ আমার বান্ধবীর বিয়ে রয়েছে, যাব সেখানেও। তবে তার আগে কোথায় যাই সেটাই আজকে তোমাদের এই ব্লগে দেখাবো। মোটামুটি হাতে 4.5 ঘন্টা সময় নিয়ে পেথুয়া ডহরি ঢুকতে হবে। আর এখন আর কিছুক্ষণ বাকি রয়েছে, মানে ঘন্টা 2.5 মতন বাকি রয়েছে পেথুয়া ডহরি ঢোকার আগে। ন্যাশনাল হাইওয়ে ধরে আমার বাড়ির লোকেশন থেকে 143.6 কিলোমিটার দূরত্বে ছিল আজকের এই পেথুয়া ডহরির লোকেশান। প্রায় আমাদের পৌঁছতে সময় লেগেছিল গড়ে পেতে 4 ঘন্টার কাছাকাছি। এমনিতে ঠিকঠাক স্পিড থাকলে তুমি 3.5 ঘন্টার মধ্যেও পৌঁছতে পারো। মাঝে একটা জায়গায় হল্ট করে একটু খাওয়া দাওয়া করেছিলাম, সেই কারণে একটুখানি সময় বেরিয়ে গিয়েছিল। বাদ বাকি আজ সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দিনটাকে শুরু করা যাক। এখন আমরা একটু গাড়ি থেকে নেমেছি, অনেকক্ষণ চালানো হয়ে গেছে গাড়ি, একটু জল খাবো আর সেই কারণে আমরা গাড়ি থেকে নেমেছি। রোডটা তোমাদেরকে দেখাই, একদম হাইওয়ে, দারুণ জায়গা। আর এই নদিয়ার কৃষ্ণনগরে কিন্তু বেথুয়া ডহরির জঙ্গলও রয়েছে, আজকে কিন্তু আমাদের সেটা কভার করা হবে না। বেথুয়া ডহরির জঙ্গলে যেতে হলে দুপুর 2টোর মধ্যে যেতে হবে, সেখানে টিকিট কাটারও ব্যাপার রয়েছে। তাই আজকে দুপুর 2টোয় তো পৌঁছতে পারিনি, 2টোর অনেক পরে গিয়ে পৌঁছেছি। তাই বেথুয়া ডহরি জঙ্গল ঘোরার কিন্তু আপাতত প্ল্যান ক্যান্সেল। তবে আমাদের হাতে বেশ কয়েক ঘন্টা সময় রয়েছে বিয়ের বাড়ি ঢোকার জন্য। তাই এখন আমরা ঢুকে যাচ্ছি সোজা ইসকন মায়াপুরে। এত দূরের জার্নি পেটে কিছু না থাকলে হয়, তাই 2টো ভেজ আইটেম খেতে খেতেই গল্প করতে করতে পৌঁছে গেলাম ইসকন মায়াপুরে। গত বছরই এসেছিলাম দোলের সময়, তাই তখন মহারাজের সঙ্গে ভালো পরিচয় হয়ে গিয়েছিল। তাই মহারাজকে জানিয়ে দিলাম আমরা যাচ্ছি, আর সেই মতো মহারাজও আমাদের ওয়েলকাম করার জন্য একেবারে তৈরি। এখন আমরা এগিয়ে চলেছি মিডিয়া অফিসের কাছে। ওই সোজা দেখা যাচ্ছে নীল রঙের যেটা গম্বুজের মতন চূড়া, ওটাই হচ্ছে নতুন মন্দিরটা। তোমরা যারা গিয়েছো তারা হয়তো জানো, আর যারা এখনো পর্যন্ত যাওনি প্ল্যান করছো যাবে, তাই তাদের জন্য বলে রাখি টাইমিংটা কিন্তু একটু খেয়াল রাখবে, নইলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। নতুন মন্দিরটা আমি বিকেলবেলা গিয়ে শুনলাম যে 4টে থেকে 5টা পর্যন্তই খোলা থাকে, আর তাদের কিন্তু টাইম টু টাইম, টাইমের এদিকও হবে না টাইমের ওদিকও হবে না। তাই কোন সময় মন্দির খোলা থাকবে বন্ধ থাকবে একটু জেনে নিও। এখনই মিডিয়া অফিসের সামনেই দাঁড়িয়ে রয়েছি, আর এখানে একটা সুন্দর ব্রিজ রয়েছে নতুন মন্দির যাওয়ার জন্য শুনছিলাম। তবে যাকে এখন অফিসের ভিতরে ঢোকা যাক, আমরা চলে এসেছি আর একটু মহারাজের সঙ্গে দেখা করব, কথা বলবো। তো চলো ভিতরে ঢুকি। যেতে যেতেই পড়ে নেবো। না না ঠিক আছে, আর কটা নেবো, একটু আছে। পরবর্তী ডেস্টিনেশন গোশালা। গদা ভবনের সামনে দিয়ে হেঁটে চলেছি, ভাবলাম সেখানে পেয়ে যাব টোটো, কিন্তু পেলাম না। তাই আর একটু এগিয়ে গিয়ে টোটোর সন্ধানে। গত বছর যখন আমরা এসেছিলাম কাজ করতে, এই গদা ভবনেই আমরা ছিলাম। 30 টাকা আপনাদের। हाँ जाएंगे जाएंगे फिर जाएंगे ना, एक दिन पहले तो में जाके मैं भी आ रहा हूँ, मैं भी आ रहा हूँ। तो एक दे दो। हाँ चले गए गोशाला গোশালায় যাওয়া যেতে পারে পায়ে হেঁটে অথবা এই টোটোগুলো ভাড়া করে। পার হেড 15 টাকা করে ভাড়া। টয়লেটেরও ব্যবস্থা রয়েছে আর গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। তাই যারা যাচ্ছ তারা নিশ্চিন্তে যেতে পারো। আর এগুলো হচ্ছে কলকাতা থেকে ছাড়া বাস। যারা কলকাতা থেকে আসতে চায় ইসকন মায়াপুরে, তাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। তো সেগুলো ইন্টারনেটে চেক করে তারপরেই আসবে। এখন আমরা এগিয়ে চলেছি গোশালার দিকে। প্রায় আর একটু পথ বাকি রয়েছে। হয়ে গেছে 15 টাকাই ভাড়া নাকি প্রত্যেক? 4জন 5জন হলে 15 টাকা। আচ্ছা, 1জন 2জন গেলে তখন 5 টাকা করে বেশি লাগে। আচ্ছা, যখন যাবেন মন্দির যাবেন, হ্যাঁ 2জন গেলে 30 টাকা নিয়ে 10 টাকা বেশি লাগে। আচ্ছা, এইগুলো সেই ওই মন্দিরে নিয়ে যায়, মেন মন্দিরে নিয়ে যায় এই টোটোগুলো? নিয়ে যায় তো। আচ্ছা, এই টিকিটটা কোথা থেকে কাটতে হবে? ওই মেন মন্দিরে ওইখানে টিকিট করে, মেন মন্দিরের সামনেই।
আচ্ছা ঠিক আছে। ব্যাস তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম গোশালাতে। আর গোশালায় কিন্তু ঢুকতে গেলে কোনো রকম টিকিট লাগে না। শিংটা কি বিশাল, মানে এমনি নামানো যাচ্ছে না। মাই গড, ও জানে ছবি তুলছি। মাই গড, হাত বোলানো যায় বাট গুতিয়ে দিলে বলতে পারবো না। এদের এখানে শিংটাই হচ্ছে মানে মেন বিষয়। শিংগুলো একটু দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা স্ট্রং আর কি বিশাল। আগেরটা যেটা দেখালাম ওইটা তো বিশাল ছিল, এইগুলো কি ভয়ঙ্কর, মানে কি মোটা। আরেকটা মোটা আছে। কি করছিস? কি করছিস? চিনটা দেখার মতো পুরো ঘোরানো, দারুণ। ও মাই গড, পুরো বাস। হ্যাঁ এইবার দেখা যাচ্ছে পুরো শিংটা এরকম মোড়ানো। কি রে খাওয়ানো যায় না, এখানে রেস্ট্রিকশন করা রয়েছে, অনুমতি ছাড়া গাভীদের খাওয়াবেন না। আর অস্বাভাবিক খাবার খেয়ে গরু খুব অসুস্থ বা মারাও যেতে পারে। এছাড়া অতিরিক্ত খাওয়া তাদের অসুস্থ করতে পারে। এই জন্য কিন্তু যারা ভিজিট করতে আসে বা ঘুরতে আসে গোশালাতে তারা কিন্তু খাওয়াতে পারে না, মানে আমরা এখানে খাওয়াতে পারি না। কিন্তু ওখানে সামনে কিছু গরুকে দেখলাম তারা কিন্তু খড় খাচ্ছে, মানে ওদেরকে হয়তো খাওয়ানো যায়, আমিও ঠিক বিষয়টা জানি না, বাট এদেরকে এখানে লেখা রয়েছে খাওয়াবে না। অনেক গরু আছে, গরুদের খাওয়ার এটা একটা জিনিস, এখানে টাকা দিলে তারপর এটা পাওয়া যাবে। আর এখানে এটা কি ওয়েট করে তারপর গরুদের অনেক সময় মানসিক থাকে, সেই কারণে। এ পাশেও আরেকটা রয়েছে, বাপরে বাপ, এটা আবার কালো রঙের। ওটা শিং ছিল না, তো বিশাল ছিল দেখতে। এটাকে দেখো, বাপরে বাপরে, আমি যেতেই কেমনি করে উঠলো, কি বিশাল। কুঁচটা দেখাই, ও বারবার খালি এদিকে তাকাচ্ছে, কি রে খাবি? তোর কানটা কাটলো কি করে? এই বাবারে, ভয় লাগছে তোর বাবা। সকলে যখন খাওয়াচ্ছিল আমারও ওদেরকে খুব খাওয়াতে ইচ্ছা করছিল, কিন্তু কেমন একটা ভয় লাগছে। শিংগুলো দেখেই সব থেকে বেশি ভয় লাগছে। যদি এই রেলিংগুলোর ফাঁক থেকে এরম শিংটাকে বের করে দেয় তাহলে তো আমার আত্মারাম কাঁচা। তাই জন্য আর সাহস করে আমি খাওয়ানোর কথা বলিও নি বা ভাবিও নি। এখানে আরও কয়েকটা রয়েছে, এগুলো একটু পাতলা পাতলা টাইপের, বাট শিংগুলো এদেরও ভালো, মানে নর্মাল যেরকম গরু হয় তার থেকে কিন্তু প্রত্যেকটা বিগার সাইজ, মানে বিগার মানে প্রচণ্ড বড়, প্রচণ্ডই বড়। আমরা মানে শহরের দিকে এরকম গরু দেখতে পাবো এটা মানে আশাই করা যায় না। থাকা সমস্ত কিছুরই এদের ব্যবস্থা আছে। অদ্ভুত জায়গা না, মানে কি শান্তি রয়েছে একটা পরিবেশটার মধ্যে। আর অন্য সময় গোয়াল ঘরে ঢুকলে সেরকম একটা যে গন্ধ থাকে সেটাও কিন্তু খুব একটা নেই, কিন্তু এতগুলো গরু রয়েছে, মানে অন্য সময় এতগুলো গরু থাকাকালীন কোনো গোয়াল ঘরে থাকতে পারবে বা এত মানুষ আসবে এটা কিন্তু আনএক্সপেক্টেড। এদের মেনটেনেন্সই অন্য লেভেলের। এই কিরে 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 বলতে তাকিয়েছে, মারপিট করতে লেগে গেছে খাওয়ার জন্য। এই খাবার দুটো নিয়ে এসছি, কে খাবে এখন, এটা সব থেকে বড় ফ্যাক্টর। এরা এটা খাওয়ার জন্য কেমনি করছে, বাবারে আমার ভয় লাগছে দিতে, আমার দিতে ভয় লাগছে। গিয়ে রাখবো এখন, দেখি কে খায়। কে নিয়েছে আর নেই।
লস্যি তো খাচ্ছি। এর আগে যখন আমি এসেছিলাম মায়াপুরে তখন ঘি নিয়ে গেছিলাম। মায়াপুরে তো ঘি ফেমাস, তোমরা জানো, খুব খাঁটি ঘি পাওয়া যায়। তবে এবার যখন এসেছি তখন এই লস্যিটা খাচ্ছি, এটাও কিন্তু খারাপ নয়, খুবই ভালো। যখন কলকাতার ইস্কনে গেছিলাম একজন প্রভু আমাকে বলেছিলেন যখন মায়াপুর যাবে লস্যিটাও খেতে পারো, খুব ভালো খেতে। তো সত্যি আমি দেখলাম ভালোই লাগছে খেতে। গ্লাস প্রতি 35 টাকা করে পড়েছে। আর ঘিও নিতে পারো, লস্যিও নিতে পারো, যেটা তোমার প্রেফারেন্স। তবে সত্যি ভালো, বাইরের কোনো রকম প্রোডাক্ট এখানে আসে না। যে গরুগুলোকে তোমাদেরকে দেখালাম সেই গরুগুলো দুধ দিয়ে এগুলো তৈরি, বুঝতেই পারছি এবার কোয়ালিটি কেমন হবে। মায়াপুরের এই ঘি কিন্তু একদম পিওর, বাচ্চারাও খেতে পারে, বড়রাও খেতে পারে। আমরা ছোট প্যাকটাই নিয়ে গেছিলাম 250 ml, যেটা পড়েছিল 180 টাকা। আর এর থেকেও বড় রয়েছে, 500 ml রয়েছে, 1000 ml রয়েছে, 2000 ml রয়েছে। আমি 4টাও তোমাদের সামনে দিয়ে দিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম সেই লস্যিটা আনতে। সেই লস্যিটারও দোকানের আমি ছবি তুলে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। লস্যির পাশাপাশি সেখানে টক দই পাওয়া যায়, মিষ্টি দই পাওয়া যায়, সবই পাবে, পেয়ে যাবে মিষ্টিও। আপাতত বাড়ির জন্য ঘি কিনে নিয়ে রওনা দিলাম মন্দির দেখার উদ্দেশ্যে। এই হচ্ছে বিশ্বের সবথেকে বড় মন্দির, মায়াপুরের ইস্কনের। এখানে কিন্তু বড় ওই মন্দিরটা যেতে গেলে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, মোবাইল নিয়েও যাওয়া যাবে না, তাই মোবাইলটা রেখে দিতে হবে। আমি একটু দেখাই, এখানে হচ্ছে মোবাইল ক্যামেরা রেখে তারপর যেতে হবে। বড় মন্দিরটা দেখার জন্য এত শখ করে গেলাম, কিন্তু কোনোভাবেই হলো না। 5টা 5-এ গিয়ে পৌঁছলাম, তখন অনেক অনুরোধ করলাম, কিন্তু কেউই আমাদের ভিতরে ঢুকতে দিল না। আসলে এখানে সবটাই সময়ের সঙ্গে সঙ্গে হয়। এখন ওই সন্ধ্যে 6:30 মতো বাজে। মহারাজকে ফোন করলাম, মহারাজ বললেন যে আমাদের জন্য প্রসাদ আর ছোট একটা গিফট হ্যাম্পার রাখা রয়েছে, তো অফিসে এসে কথা বলে নিতে। তাই আমরা এখন ওদিকেই যাচ্ছি। তোমাদের মূল মন্দিরের ছবিটাই আজকে দেখানো হয়নি, দাঁড়াও তোমাদের সেটাই দেখাই। এই যে অরেঞ্জ কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মূল মন্দিরের এক্সিট গেট। এন্ট্রি গেট যদিও ওই পথেই, তবে আমরা এক্সিট গেট থেকে বেরিয়ে যেহেতু মোবাইলটা নিতে পেরেছিলাম, তাই এখন এই দিকটারই ছবিটা তুলতে পারছি। প্রচুর লোকজন কিন্তু এইখানটা এখন জড়ো হতে শুরু করে দিয়েছে, কারণ আরতির টাইম। আর আজকে বলেইছিলাম আরতি দেখার টাইম হবে না, তাই আমরা এখন গিফট হ্যাম্পার নিয়ে এগিয়ে চলেছি। এই হচ্ছে সেই গিফটের ব্যাগ, যেখানে ক্যালেন্ডার রয়েছে, ভগবানের ছবি রয়েছে, প্রসাদ রয়েছে, আরও কত কি। গোশালা দেখলাম, মন্দির দেখলাম, ভগবানকে প্রণাম করলাম, ভগবানের কাছে অনেক কিছু চাইলাম, অনেক কথা বললাম। আর তারপর আমাদের এখানে মহারাজের সঙ্গে দেখা করে এই গিফট হ্যাম্পার নিয়ে এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে, যাব বিয়ে বাড়ি এরপর, কারণ সেখানেও তো আরও একটা ইভেন্ট। চলো। মূল যে মন্দির সেখান থেকে একটু এগিয়ে এসে বাঁ হাতে পড়বে শ্রীকীর্তন ভবন। আর এখানে রয়েছে খোল, করতাল, ভগবানের নানা ছবি, এমনকি গিফটিং পারপাসে অনেক জিনিসপত্র। এখান থেকে বেরোনোর পথে দেখলাম ডান দিকে একটা বিশাল প্যান্ডেল করে গীতা জয়ন্তী মহোৎসব পালন করা হচ্ছে। সকালে যার কথাই বলছিলেন মহারাজ, খুব সুন্দর করে 11 তারিখ পর্যন্ত পালন করা হবে এই অনুষ্ঠান। এখন ঘড়ির কাঁটা 7টা মতো বাজে, এখন উদ্দেশ্য আমাদের বিয়ে বাড়ি। তবে বিয়ে বাড়ির ব্লগটা আজকে আর এর সঙ্গে জুড়ে দেবো না, দেব অন্য একটা পার্টে। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। সকলে ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা। আর সকলে বলো রাধে রাধে।